আজকে মূলত আমরা দেখব সার্কিটের যে সোর্সগুলো আছে সেই সোর্সগুলো নিয়ে একটু কথা বলার চেষ্টা করব, যে সোর্স কয় ধরনের হয়, কী ধরনের হয়, সব সোর্স সম্পর্কে আমরা ডিটেইলে একটু ধারণা নেওয়ার চেষ্টা করব। সবাই আগ্রহ সহকারে দেখবেন। প্রথম ক্লাসে আমরা এই সার্কিটটা প্রথমে যখন একটা সার্কিট দেখেছি তখন সেই সার্কিটের ভিতরে কি কি ইকুইপমেন্টস বা কি কি ইলেকট্রিক্যাল প্যারামিটারগুলো আছে সেই জিনিসগুলো হচ্ছে আমরা প্রথমে জানার চেষ্টা করতেছি। তারপরে গিয়ে আমরা ডিসি সার্কিট অ্যানালাইসিস করা যায় কিভাবে সেটা দেখব। এখন হচ্ছে ডিসি সার্কিটের পরিচিতি, যে কি কি আছে এর ভিতরে সেই জিনিসগুলো সম্পর্কে আমাদের সম্যক ধারণা আমরা নেওয়ার চেষ্টা করতেছি। তাহলে প্রথমে যেটা বলছিলাম যে ডিসি সার্কিট সম্পর্কে জানতে গেলে বা যে কোনো সার্কিট সম্পর্কে জানতে গেলে আমার ভোল্টেজ কি, কারেন্ট কি, এবং এই ভোল্টেজ এবং কারেন্টগুলোর যে পাওয়ারটা পাই সেই পাওয়ারটা কি, সেই জিনিসগুলো সম্পর্কে একটা সম্যক ধারণা নেওয়ার চেষ্টা করছি। তারপরের ক্লাসে আমরা দেখেছি যে এই সার্কিটে কি কি ধরনের এলিমেন্ট ইউজ হয়, যেমন ছিল রেজিস্ট্যান্স, যেমন ছিল ক্যাপাসিটর, যেমন ছিল ক্যাপাসিটর, যেমন ছিল ইন্ডাক্টর। আর এই দুইটা জিনিস দেখা হয়ে গেছে, এখন দেখব এই যে এনার্জি বা যে সোর্সগুলো আছে সেই সোর্সগুলো কয় ধরনের হয়, কী ধরনের হয়, সেই পার্টটা আজকে আমরা দেখব। ওকে, সোর্স হচ্ছে একটা সার্কিটের অ্যাক্টিভ এলিমেন্ট, অর্থাৎ এই সোর্স ছাড়া এই সার্কিটের কোনো প্রাণ নেই। সোর্সই এই সার্কিটের লোডে সাপ্লাই দিবে। ওকে, এখন এই সোর্স হতে পারবে দুই ধরনের, একটা হতে পারে ইন্ডিপেন্ডেন্ট, একটা হতে পারে ডিপেন্ডেন্ট। নাম শুনে একটু অপরিচিত মনে হতে পারে, কিন্তু আমরা যখন এক্সপ্লেন করবো বোঝা যাবে। এখন এই ইন্ডিপেন্ডেন্ট সোর্সটাও আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ভোল্টেজ সোর্স, একটা হচ্ছে কারেন্ট সোর্স। আর এই ডিপেন্ডেন্ট সোর্সটা আমরা চার ভাগে ভাগ করব। ভোল্টেজ সোর্সকে দুই ভাগে ভাগ করব, একটা হচ্ছে ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স, আর একটা হচ্ছে ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স। আবার কারেন্ট সোর্সকে সে একইভাবে ভাগ করব, এখানে বলতেছে কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স, আর কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স। এই চারটা ভাগে মূলত ভাগ করা হচ্ছে। প্রথমটা কি, ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স, তারপরটা কি ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্স, তারপরটা কি কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স, তারপরটা কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স। এই জিনিসগুলো আস্তে আস্তে ক্লিয়ার করব, আমি এক একটা করে ক্লিয়ার করব। এখন এই ভোল্টেজ সোর্স এবং কারেন্ট সোর্স দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে আমরা থিওরিটিক্যালি চিন্তা করতে পারি, মানে আইডিয়ালি ভোল্টেজ সোর্স বা কারেন্ট সোর্স কেমন হবে সেটা চিন্তা করতে পারি, আর একটা হচ্ছে প্র্যাকটিক্যালি কেমন হতে পারে। এখন ভোল্টেজ সোর্স এবং কারেন্ট সোর্স এই সোর্স তো জেনারেটরের মতো কোনো কিছু জেনারেট করতেছে, কেউ না কেউ ওই এনার্জিটা জেনারেট করে দিচ্ছে। যদি সেটা ভোল্টেজ সোর্স হয় তাহলে নর্মালি এটা মাথায় রাখবেন যে ভোল্টেজ সোর্সের ওই সোর্সের ভিতরে কিছু না কিছু রেজিস্ট্যান্স অলরেডি প্রডিউসড হয়ে যাবে ওই সোর্সটা যখন আমি তৈরি করছি। সো ভোল্টেজ সোর্সের এগেইনস্টে সিরিজে একটা রেজিস্ট্যান্স থাকবে। আর যেটা বলতেছি আমরা, ভোল্টেজ সোর্সের ভিতরে একটা রেজিস্ট্যান্স থাকবে যেটা অবশ্যই ভোল্টেজ সোর্সের সিরিজে থাকবে। আর কারেন্ট সোর্সের এগেইনস্টে একটা রেজিস্ট্যান্স থাকবে যেটা কারেন্ট সোর্সের প্যারালালি থাকবে। এই দুইটা জিনিস যখন আমি সোর্সটাকে বানিয়েছি তখনই এই জিনিসটা সোর্সের ভিতরে ইনক্লুড হয়ে গেছে। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে, কারণ এই জিনিসটা যখন প্র্যাকটিক্যালি চিন্তা করব এই দুইটা রেজিস্ট্যান্সের খুব বেশি ইফেক্ট কিন্তু আমরা দেখতে পারবো। যদি ভোল্টেজ সোর্স হয় তাহলে তার চিহ্ন থাকবে, যদি সেটা ইন্ডিপেন্ডেন্ট, আইডিয়াল ইন্ডিপেন্ডেন্ট সোর্সের কথা যখন বলতেছি তখন এই ভোল্টেজ সোর্সের মান সার্কিটের কোথাও না কোথাও যদি নির্ভর না করে তাহলে সেটা হবে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ এ কারোর উপর নির্ভরশীল না, সার্কিটের কোনো এলিমেন্টের উপরে এই ভোল্টেজ সোর্সের মান নির্ভর করে না, তাহলে এই ভোল্টেজ সোর্সটাকে বলবো আমরা ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, অর্থাৎ এর মান কোথাও নির্ভর করতেছে না,
ও নিজের যে মান আছে ওই মানটাই হচ্ছে ওর ফিক্সড মান। এটাকে বলতেছি একটা ভোল্টেজ সোর্স, কিন্তু এটা একটা ব্যাটারি, অর্থাৎ একটা সেল দিয়ে দেখানো হয়েছে। এখানে একটা সেল মানে এই ভোল্টেজ সোর্সের মানটা হতে পারে 1.5 ভোল্ট মতো। ব্যাটারি একটা সেলের ভোল্টেজের মান হচ্ছে 1.5 ভোল্ট। এর সঙ্গে যদি আরেকটা থাকতো সেটা হতো 3 ভোল্ট। আর কারেন্ট সোর্সের জন্য একই কথা। এই কারেন্ট সোর্সের মান যদি সার্কিটের অন্য কোনো জায়গায় নির্ভর না করে, অর্থাৎ এখানে যে মান দেওয়া থাকবে ওই মানটাই ওর জন্য ফিক্সড, তাহলে ওই মানটা হচ্ছে, ওকে বলা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। একে সার্কেল দিয়ে ভিতরে একটা তীর চিহ্ন দেওয়া থাকবে। আর ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে কী ছিল, সার্কেল দিয়ে ভিতরে একটা পজিটিভ এবং নেগেটিভ সাইন দেওয়া থাকে। তাহলে কারেন্ট সোর্স কি, কারেন্ট সোর্সে একটা পজিটিভ নেগেটিভ চিহ্ন দেওয়া থাকতে পারে, কিন্তু তার ভিতরে অবশ্যই একটা তীর চিহ্ন দেওয়া থাকবে। আর ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে শুধু পজিটিভ এবং নেগেটিভ থাকবে সার্কেলের ভিতরে। ব্যাটারির ক্ষেত্রে দুইটা একটা সেল দেওয়া থাকবে। এটাকে বলতেছে আইডিয়াল ভোল্টেজ সোর্স। আইডিয়াল ভোল্টেজ সোর্স এটা 3 ধরনের হতে পারে। এটা হচ্ছে ডিসি ভোল্টেজ সোর্স, যদি এটা ডিসি হয় শুধু প্লাস মাইনাস থাকবে। ব্যাটারিও একটা ডিসি ভোল্টেজ সোর্স, এখানে সেলগুলো দেওয়া থাকবে। আর এটা হচ্ছে একটা এসি ভোল্টেজ সোর্স, এসি ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। এই তিনটাই হচ্ছে ভোল্টেজ সোর্সের তিনটা আলাদা আলাদা ধরন। এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট বাট ডিসি, এটাও ইন্ডিপেন্ডেন্ট বাট ডিসি, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট কিন্তু এসি ভোল্টেজ সোর্স। এখন এই ভোল্টেজ সোর্সের একটু ক্যারেক্টারিস্টিক্সে আসে। তাহলে ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে কেমন ছিল জিনিসটা, ভোল্টেজ সোর্সের জিনিসটা ছিল এমন একটা, যদি সেটা আইডিয়াল হয়, এটা যদি ভিএস হয়, এটা আরএস মনে করেন, যদি আইডিয়াল ভোল্টেজ সোর্স হতো তাহলে আমার এই আরএসটা থাকতো না। যেহেতু ভোল্টেজ সোর্সটা আইডিয়াল না, সেহেতু এর অ্যাক্রসে একটা রেজিস্ট্যান্স থাকবে। এখন এই যে ভোল্টেজ সোর্স, এই ভোল্টেজ সোর্সকে কেন আমি ভোল্টেজ সোর্স বলছি, নামটা কেন ভোল্টেজ সোর্স আমি দিয়েছি, ভোল্টেজ সোর্স নামটা এই জন্যই দেয়া যে এই ভোল্টেজ সোর্সের এগেনস্টে আমি যে পরিমাণ লোড লাগাই না কেন, যদি সেটা আইডিয়াল হতো, খেয়াল করেন, যদি সেটা আইডিয়াল হতো, আমি যে পরিমাণ লোড লাগাই না কেন, অর্থাৎ এখান থেকে যে পরিমাণ কারেন্ট নেই না কেন, এই ভোল্টেজ সোর্সের মানের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ টার্মিনাল ভোল্টেজের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ একটা ভোল্টেজ সোর্সের ভিতর দিয়ে যে পরিমাণ কারেন্টই যাক না কেন, ও টার্মিনাল ভোল্টেজের কোনো পরিবর্তন হবে। টার্মিনাল ভোল্টেজ বলতে কী বোঝাচ্ছি, এই দুই মাথার ভোল্টেজ, অর্থাৎ এখানে একটা লোড লাগানো আছে, এটা হচ্ছে টার্মিনাল ভোল্টেজ। এই লোডের ভিতর দিয়ে যে পরিমাণ কারেন্টই যাক না কেন, এর টার্মিনাল ভোল্টেজের কোনো চেঞ্জ হবে না। এটা যদি ভিএস থাকে, অর্থাৎ ভিএস যদি 100 ভোল্ট থাকে, এই টার্মিনাল ভোল্টেজ সবসময় 100 ভোল্টই থাকবে। এটা হচ্ছে আইডিয়াল ভোল্টেজ সোর্স, অর্থাৎ এর ভিতর দিয়ে যে পরিমাণ কারেন্টই আমি লোডে দেই না কেন, টার্মিনাল ভোল্টেজের কোনো পরিবর্তন হবে না। ওকে, তাহলে ভোল্টেজ সোর্স জিনিসটা কি বোঝা গেল? ভোল্টেজ সোর্সের সেই সোর্স যার টার্মিনাল ভোল্টেজের কোনো পরিবর্তন হবে না, আমি সার্কিটের ভিতর দিয়ে যে পরিমাণ কারেন্টই নেই না কেন। এখন আইডিয়ালি জিনিসটা এমন থাকে না। যদি ভোল্টেজ সোর্স হয় তাহলে দেখা যায় যে, আচ্ছা ভোল্টেজ সোর্সের উদাহরণের ভিতরে একটা দিতে পারি আমি, ব্যাটারি একটা ভোল্টেজ সোর্স। ব্যাটারি ভোল্টেজ সোর্স কেন বলতেছি, ব্যাটারি ভিতর দিয়ে মোটামুটিভাবে একটা নির্দিষ্ট পরিমাণ কারেন্ট নিলেও ব্যাটারির টার্মিনাল ভোল্টেজের কোনো পরিবর্তন হয় না। সো ব্যাটারিকে আমি একটা ভোল্টেজ সোর্স হিসেবে ট্রিট করতে পারি। এখন যদি আইডিয়ালি চিন্তা করি, গ্রাফ আঁকি আগে। এটা হচ্ছে ভোল্টেজ সোর্সের মান ভিএস, আর আমি টার্মিনালে কি নিচ্ছি, এটা লোড লাগিয়েছি যেখান দিয়ে আই পরিমাণ কারেন্ট যাচ্ছে। সো যদি সেটা আইডিয়াল হতো তাহলে যদি ভিএস এর মান এই পরিমাণ হতো, সেটা সর্বদা কনস্ট্যান্ট থাকতো। খেয়াল করেন, এই ভিএস এর মান সর্বদা কনস্ট্যান্ট আছে, এখানে কি পরিমাণ কারেন্ট নিচ্ছি তার উপর কোনো কিছু নির্ভর করতেছে না। সো এটাকে বলবো আমি একটা আইডিয়াল ভোল্টেজ সোর্স। কিন্তু প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে যখন একটা রেজিস্ট্যান্স চলে আসবে, সেই রেজিস্ট্যান্সের একটা ইফেক্ট দেখা দিবে। অর্থাৎ আমি যদি কারেন্ট বাড়াইতে থাকি, এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজটা কমতে থাকবে, মানে ড্রপ হতে থাকবে। ভোল্টেজটা ড্রপ হচ্ছে, যখনই এখানে ভোল্টেজটা একটা ড্রপ হয়ে যাবে, তখনই এখানে যদি 100 ভোল্ট থাকে
আর এখানে যদি আমি 10 অ্যাম্পিয়ার কারেন্ট নিতে থাকি, দেখা গেল এখানে কোনোভাবে এখানে 20 ভোল্ট ড্রপ হয়ে গেছে, তাহলে টার্মিনাল ভোল্টেজ আসবে 80 ভোল্ট। কিন্তু ভোল্টেজ সোর্সের কি তাই হওয়ার কথা ছিল? ভোল্টেজ সোর্সে হওয়ার কথা ছিল আমি যে পরিমাণ কারেন্টই নেই না কেন তার টার্মিনাল ভোল্টেজ অবশ্যই 100 হতে হবে, কিন্তু এখানে কিন্তু তা থাকে নাই। টার্মিনাল ভোল্টেজটা আমার কমতে কমতে কিন্তু 80 হয়ে গেছে। এই জিনিসটা যদি আমি এখানে ব্যাখ্যা করার চেষ্টা করি, যে যখন কারেন্ট 0 ছিল তখন টার্মিনাল ভোল্টেজটা ম্যাক্সিমাম ছিল, তখন এই সিরিজ রেজিস্ট্যান্সের ভিতরে কোনো ভোল্টেজ ড্রপ ছিল না। কিন্তু যখনই কারেন্টটাকে আমি একটু বাড়ানোর চেষ্টা করতেছি, এখানে নিয়েছি ধরেন, তখন এই রেজিস্ট্যান্সের ভিতরে হালকা একটা ড্রপ হয়ে গেছে। সেই ড্রপটা সামথিং 1 ভোল্ট ধরেন ড্রপ হয়েছে, এখান থেকে এতটুকু ড্রপ হয়েছে। আরও কারেন্ট বাড়ালাম, দেখা গেলো এই ভোল্টেজ ড্রপটা এইখান থেকে শুরু করে এতখানি ড্রপ হয়ে গেছে। আমি অনেক বেশি বাড়ালাম, দেখা গেলো এইখানটায় এসে এত বেশি বাড়িয়ে ফেলেছি, এত বেশি বাড়িয়ে ফেলেছে, টার্মিনাল ভোল্টেজ 0 হয়ে গেছে। সো গ্রাফটা মোটামুটি এরকম একটা শেপে চলে আসবে। অর্থাৎ যখন কারেন্ট খুব অল্প ছিল তখন টার্মিনালে মোটামুটি এই ভোল্টেজ সোর্সের যে মান ছিল সেই মানটাই টার্মিনালে চলে আসছে ভোল্টেজটা। কিন্তু যখন কারেন্টটাকে আমি গ্রাজুয়ালি বাড়াচ্ছি তখন আস্তে আস্তে এই টার্মিনাল ভোল্টেজের মানটা কমতেছে। কেন? কারণ এই ভোল্টেজ সোর্সের ভিতরে সিরিজে একটা রেজিস্ট্যান্স প্রডিউসড হয়েছিল, সেই সিরিজ রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে এই ভোল্টেজটা ড্রপ হতেছিল, যার জন্য যখন লোডের পরিমাণ খুব বাড়াইছি, যখন লোডের পরিমাণ খুব বেশি বাড়িয়ে ফেলেছি, তখন আমার টার্মিনাল ভোল্টেজটা দেখা গেল যে একদম 0 হয়ে গেছে, কারেন্টের পরিমাণ অনেক বেশি হয়ে গেছে। বোঝা গেল জিনিসটা? আমি যদি প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্সের ক্যারেক্টারিস্টিক্স বর্ণনা করতে বলি তাহলে কিন্তু জিনিসটাকে এইভাবে বর্ণনা করতে হবে। এটা হচ্ছে বলতেছি লোড কারেন্ট আইএল, আর এটা হচ্ছে টার্মিনাল ভোল্টেজ। আচ্ছা, ভোল্টেজ সোর্স গেল, এখন আসি কারেন্ট সোর্সের কথায়। কারেন্ট সোর্স জিনিসটা কি? ভোল্টেজ সোর্স মানে হচ্ছে সে কনস্ট্যান্ট ভোল্টেজ দিতে থাকবে, আর কারেন্ট সোর্স কি? সে কনস্ট্যান্ট কারেন্ট দিতে থাকবে। আইডিয়াল কারেন্ট সোর্সে ওই যে বলছি, আইডিয়াল কারেন্ট সোর্সে কোনো রেজিস্ট্যান্স থাকবে না। কারেন্ট সোর্সের রেজিস্ট্যান্স কীভাবে থাকবে? প্যারালালি থাকবে। এটা অলরেডি যখন একটা কারেন্ট সোর্স বানিয়েছি তখনই প্রডিউসড হয়ে গেছে ওই কারেন্ট সোর্সের ভিতরেই। তো প্যারালালি একটা কারেন্ট সোর্স থাকবে, প্যারালালি একটা রেজিস্ট্যান্স থাকবে। কেমন ছিল? যদি এটা কারেন্ট সোর্স হয় এমন, এটা যদি আইএস হয় এটা হবে আরএস। এখানে থাকবে আমার লোড। কারেন্ট সোর্স হচ্ছে সেই সোর্স যার এগেনস্টে যে পরিমাণ লোডই লাগাই না কেন, অর্থাৎ এর ভোল্টেজ যতই চেঞ্জ হোক না কেন, কারেন্ট সোর্সের এগেনস্টে ভোল্টেজের পরিবর্তন যতই হোক না কেন, এই কারেন্ট সোর্স থেকে ঠিক একই পরিমাণ কনস্ট্যান্ট কারেন্ট সবসময় দিতে থাকবে। অর্থাৎ যদি একটা কারেন্ট সোর্স আমি কোনো কিছুকে ডিক্লেয়ার করে দিই এটা কারেন্ট সোর্স, অর্থাৎ ওর ভিতরে ক্যারেক্টারিস্টিক্স সেই ধরনের, কোন ধরনের, যে এই কারেন্টের মানটা সবসময় ফিক্সড, কারেন্টের মানটা কখনোই পরিবর্তন হবে না, এর টার্মিনালে ভোল্টেজ যতই হয়ে যাক না কেন। অর্থাৎ 10 ভোল্ট থাকলে যদি এখানে 1 অ্যাম্পিয়ার কারেন্ট দেয়, 100 ভোল্ট গেলেও এখানে 1 অ্যাম্পিয়ার কারেন্টই দিতে থাকবে। অর্থাৎ এই লোডের ভিতরে মনে করেন একটা লোড লাগিয়েছিলাম প্রথমে আমি 10 ভোল্টের, আর আমার সোর্সটা ছিল মনে করেন ভোল্টেজ একদম ওয়াট বলি, মনে করেন 100 ওয়াটের একটা লোড লাগিয়েছি, 100 ওয়াটের একটা লোড লাগিয়েছি। 100 ওয়াটের লোড যখন লাগিয়েছি তখন সে একটা কনস্ট্যান্ট কারেন্ট সোর্স, সে কারেন্টটা দিয়েছিল, সে কনস্ট্যান্ট একটা কারেন্ট দিচ্ছে 1 অ্যাম্পিয়ার, সেই কারেন্টটাই আমার এখানে আসতেছে 1 অ্যাম্পিয়ার আকারে। যদি 1 অ্যাম্পিয়ার আকারে আসে তাহলে টার্মিনাল ভোল্টেজ কত ছিল? তখন 100 ভোল্ট ছিল, তখন টার্মিনাল ভোল্টেজ ছিল 100। এখন যদি লোডটাকে চেঞ্জ করে আমি 200 ওয়াট করি তাহলে টার্মিনাল ভোল্টেজ হয়ে যাবে 200, কারণ কারেন্ট সোর্স তো 1 অ্যাম্পিয়ার কারেন্টই দিচ্ছে। তার মানে এই টার্মিনালে 1 অ্যাম্পিয়ার কারেন্ট সবসময়ই আসতে হবে যদি সেটা একটা আইডিয়াল কারেন্ট সোর্স হয়। এর ভিতর দিয়ে কারেন্টের পরিমাণ সবসময়ই 1 অ্যাম্পিয়ার থাকবে যদি, অর্থাৎ টার্মিনালে সবসময়ই 1 অ্যাম্পিয়ার কারেন্ট আসতে হবে, সার্কিটের ভিতর দিয়ে সবসময় 1 অ্যাম্পিয়ার কারেন্ট যেতে হবে লোডের ভিতর দিয়ে। সার্কিট বলতে বোঝাচ্ছি লোডের ভিতর দিয়ে। এই লোডের ভিতর দিয়ে
যদি আমি একটা আইডিয়াল সোর্স লাগাই এই লোডে, তাহলে এই লোডের ভিতর দিয়ে সবসময় 1 অ্যাম্পিয়ার কারেন্ট আসতে হবে। তাতে এই লোডটার মান যদি আমি চেঞ্জ করে 100 ওয়াট থেকে 200 ওয়াট বা 300 ওয়াট করি, তাতে কোনো সমস্যা না, 1 অ্যাম্পিয়ার আসতেই হবে। অর্থাৎ যদি 200 ওয়াট হয়, তার মানে টার্মিনাল ভোল্টেজ চেঞ্জ হচ্ছে। অর্থাৎ এই কারেন্ট সোর্সের এগেনস্টে ভোল্টেজের মান যতই পরিবর্তন হোক না কেন, ওর কারেন্টের মান সবসময় 1 হতে হবে। কিন্তু প্র্যাকটিক্যালি তা হয় না। এই আরএস এর মান নর্মালি খুব বেশি হয়, বড় মেগা ওহম রেঞ্জের হচ্ছে, ধরেন মেগা ওহম রেঞ্জের হচ্ছে। আর আরেকটা জিনিস ভুলে গেছি ওই সময়, ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে যেটা হবে, আরএস যেটা থাকবে সিরিজ রেজিস্ট্যান্স, ওই রেজিস্ট্যান্সের মানটা খুব কম হয়, এই আরএস এর মানটা খুব কম হয়। কিন্তু প্যারালালের ক্ষেত্রে এই আরএস এর মানটা খুব বেশি হয়। এখন যখন এই আরএস এর এগেনস্টে অল্প পরিমাণ ভোল্টেজ ছিল, তখন এই আরএস এর ভিতর দিয়ে বেশি পরিমাণ কারেন্ট যায় নাই, পুরো কারেন্টটা এই লোডের ভিতর দিয়েই গেছে। যখন এই টার্মিনালের এগেনস্টে ভোল্টেজটা চেঞ্জ হতে থাকছে, তখন এর ভিতর দিয়ে কারেন্টটাও চেঞ্জ হতে থাকবে। ভোল্টেজের পরিমাণ যদি খুব বেশি চেঞ্জ হয়ে যায়, তাহলে দেখা যাবে যে অধিক পরিমাণ কারেন্ট এই লোডের থেকে এই আরএস এর মানটা কম হয়ে গেছে, তখন এই আরএস এর ভিতর দিয়ে সব পরিমাণ কারেন্টই চলে যাবে, লোডের ভিতর দিয়ে কোনো কারেন্টই যাবে না। সো গ্রাফটা হবে এমন, এটা হবে আইএস, এটা হচ্ছে টার্মিনাল ভোল্টেজ ভিএল। প্রথমে খেয়াল করেন, যখন কোনো লোড লাগায়নি, যখন মনে করেন যে লোডের মান খুব, লোডের মানটা যখন খুব কম, ধরেন লোডের মানটা যখন খুব কম, তখন এইখান থেকে সর্বোচ্চ পরিমাণ কারেন্টটাই আমি পাবো। লোড যদি এখন বাড়তে থাকে, আমি ভোল্টেজটাকে বাড়াইলাম, যখনই ভোল্টেজটাকে বাড়াচ্ছি, তখন এখান থেকে কিছু পরিমাণ কারেন্ট আসছে, কিন্তু এর এগেনস্টেও তো ভোল্টেজটা বাড়ছে, তাহলে এর ভিতর দিয়েও কিছু পরিমাণ কারেন্ট আসবে, সেই পরিমাণ কারেন্ট ড্রপ হয়ে যাবে। সেই পরিমাণ কারেন্ট তো লোডে গেল না, অন্য জায়গায় দিয়ে এই সোর্সের ভিতর দিয়ে ঘোরাফেরা করলো, এখানে তো আর আসলো না। সো আমি আউটপুট কারেন্টটা তখন দেখা গেলো কমে গেছে। ভোল্টেজটা যদি আরও বাড়াতে থাকে, অর্থাৎ লোডটা যদি আরও বাড়াতে থাকে, দেখা গেলো কারেন্টটা এই পর্যায়ে আসছে, এক পর্যায়ে আসছে যে এত পরিমাণ বড় লোড লাগিয়ে ফেলেছি যে কারেন্টটা জিরো হয়ে গেছে, টার্মিনাল ভোল্টেজটা তখন হাইয়েস্ট হয়ে গেছে। অর্থাৎ এই সার্কিটের যদি তখন কোনো আর কারেন্ট যাচ্ছে না, তখন টার্মিনাল ভোল্টেজ হাইয়েস্ট। কিন্তু কারেন্ট সোর্সের মান কী করছিল, যে 1 অ্যাম্পিয়ার কারেন্ট সবসময় সে দিবে, সেই কারেন্টটা কোথায় গেল, এখান দিয়ে যদি না যায় তাহলে কোথা দিয়ে গেল, এইখান দিয়ে পাস হয়ে গেছে। অর্থাৎ সোর্সের ভিতর দিয়েই সে নিজে নিজে সার্কুলেট করতে থাকবে। ওকে, তাহলে আইডিয়াল ভোল্টেজ সোর্স কি, আইডিয়াল কারেন্ট সোর্স কি, এদের ক্যারেক্টারিস্টিক্স একটু বোঝা গেল। আমি দুইটাকে পাশাপাশি একটু রিভিউ করি। দুইটা চিত্র পাশাপাশি আঁকি। ভোল্টেজ সোর্স ছিল এমন, এটা হচ্ছে আমার টার্মিনাল, আর কারেন্ট সোর্স হচ্ছে এটা হচ্ছে আইএস, এটা হচ্ছে আরএস, এটা হচ্ছে ভিএস, এটাকে বলতেছি আরএস। যখন ভোল্টেজ সোর্স এর টার্মিনাল ভোল্টেজের খুব বেশি পরিবর্তন আসবে না, যে পরিমাণ কারেন্টই নেই না কেন। এর জন্য গ্রাফটা যখন আঁকছি আমি, তখন ওয়াই এক্সিসে দিয়েছি হচ্ছে ভোল্টেজটা ভিএসটা, কারেন্টটা দিয়েছি এক্স এক্সিসে আইএল। অর্থাৎ এখানে আমি এখন লোড লাগিয়েছি, এই লোড লাগানোর ফলে এই ভোল্টেজ সোর্সটা আমি এখন টেস্ট করে দেখতেছি যে এর ক্যারেক্টারিস্টিক্সটা কেমন হয়। যখন আমি কোনো লোড ছিল না, তখন দেখা গেল সাপ্লাইয়ের মান যা ছিল তাই আছে। যদি প্র্যাকটিক্যাল হতো, যদি সেটা আইডিয়াল হতো, তাহলে এই ভিএসটা সবসময়ই কনস্ট্যান্ট হতো, অর্থাৎ এই ভোল্টেজ সোর্সের এগেনস্টে যে পরিমাণ কারেন্টে আমি ড্র করি না কেন, এর ভিতর দিয়ে কোনো পরিমাণ ভোল্টেজ ড্রপ হবে না টার্মিনালে এসে। অর্থাৎ এই রেজিস্ট্যান্স তখন ছিল না, যখন আইডিয়াল ছিল তখন ছিল না। সো টার্মিনাল ভোল্টেজ সবসময় ফিক্সড ছিল। কিন্তু যখন প্র্যাকটিক্যালে আসলাম, তখন এই রেজিস্ট্যান্সের একটা ইফেক্ট থাকবে, সেই ইফেক্টটা আমার এই টার্মিনাল ভোল্টেজটাকে ড্রপ করতে থাকবে। সো কারেন্ট একটু নিতে থাকলাম, টার্মিনাল ভোল্টেজটা একটু কমলো, কারেন্ট আরেকটু বাড়ালাম, টার্মিনাল ভোল্টেজটা কমলো, আরেকটু বাড়ালাম, কমলো। ফাইনালি এসে কারেন্টটা এত বেশি নিয়ে ফেলেছি যে টার্মিনাল ভোল্টেজটা একদম জিরো হয়ে গেছে।
সো গ্রাফটা তখন এই লাইন ফলো করতে থাকবে। এটা হচ্ছে একটা আইডিয়াল ভোল্টেজ সোর্সের, একটা প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্সের জন্য। এই লাইনটা হচ্ছে আইডিয়ালের জন্য, এই লাইনটা হচ্ছে প্র্যাকটিক্যালের জন্য। কারেন্ট সোর্সের ক্ষেত্রে কী ছিল? কারেন্ট সোর্সের ক্ষেত্রে ছিল এখানে থাকবে কারেন্ট সোর্সের মান, আর এখানে ভোল্টেজ সোর্স, ভোল্টেজ থাকবে। ভোল্টেজটা কোথা থেকে আসছে? পাওয়ার, অর্থাৎ বড় লোড কানেক্ট করতেছি এখন আমি, আস্তে আস্তে লোডটাকে চেঞ্জ করতেছি, অর্থাৎ টার্মিনাল ভোল্টেজটাকে চেঞ্জ করার চেষ্টা করতেছি। কারেন্ট সোর্সের সংজ্ঞায় ছিল যদি আইডিয়ালি কারেন্ট সোর্স হয় তাহলে এর এগেনস্টে যে পরিমাণ লোডই লাগাই না কেন এর ভিতর দিয়ে কারেন্ট সবসময় ফিক্সড। কিন্তু প্র্যাকটিক্যালি দেখা যায় যে কারেন্ট সোর্সের এগেনস্টে তো একটা প্যারালালি তো একটা রেজিস্ট্যান্স থাকে, ওই রেজিস্ট্যান্সের জন্য কারেন্টের মানটা ফল করতে থাকে। সো প্র্যাকটিক্যালি যে পরিমাণ লোডই লাগাই না কেন এটা সবসময়ই একটা কনস্ট্যান্ট কারেন্ট দিতেছিল, কনস্ট্যান্ট কারেন্ট দিচ্ছে যে পরিমাণ লোডই লাগাই না কেন। কিন্তু যখন এই রেজিস্ট্যান্সটা আসছে প্র্যাকটিক্যালি, তখন দেখা যাবে যে আমি লোডটাকে বাড়াইছি, সো কারেন্টটা কিছু পরিমাণ কমে গেছে, কারণ এর এগেনস্টে ভোল্টেজের চেঞ্জ হয়েছে। সো কিছু পরিমাণ কারেন্ট এখান দিয়ে আসছে, কিছু পরিমাণ কারেন্ট এই লোডের ভিতর দিয়ে গেছে, কিছু পরিমাণ কারেন্ট লোডের ভিতর দিয়ে গেছে, I2 I1, এটা ধরেন আই টোটাল আই। সো আই টোটাল আই কিছু একটা আসতেছিল, সেই আই একটা দুই ভাগে ভাগ হয়েছে। এখন লোডের মানটা আরও চেঞ্জ করলাম, লোডের মানটা চেঞ্জ করে দেখা গেলো কারেন্টটা আরও বেশি চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ এই রেজিস্ট্যান্সের মান এবং এই লোডের রেজিস্ট্যান্সের মান তখন মোটামুটি কাছাকাছি চলে আসতেছে, তখন দুটো কারেন্ট প্রায় সমান সমান এখানে ভাগ হয়ে গেছে। ওকে, যখন লোডের মান খুব বেশি চেঞ্জ করে দিয়েছি, খুব বেশি চেঞ্জ করে দিয়েছি, অর্থাৎ এর অ্যাক্রসে টার্মিনাল ভোল্টেজটা এত বেশি হয়ে গেছে যে এই যে লোডের পরিমাণ, এই লোডের থেকে কারেন্ট সোর্সের ভিতরে যে রেজিস্ট্যান্সের মানটা ছিল এই মানটা অনেক বেশি কম, তার জন্য এই কারেন্টটা এখানে খুব বেশি যাবে না, এটা জিরো হয়ে যাবে প্রায়। যখন লোডটা অনেক বড় হয়ে যাবে এটা জিরো হয়ে যাবে, টোটাল কারেন্টটা এই আইএস কারেন্টটা তখন এই ভিতর দিয়ে শান্ট রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে প্রবাহিত হয়ে যাবে। সো গ্রাফটা দেখতে মোটামুটিভাবে এইরকম হবে। সো এখানে হচ্ছে ম্যাক্সিমাম লোড লাগিয়ে দিয়েছি, যার দরুন এখান দিয়ে আর কোনো কারেন্টই যাচ্ছে না, জিরো, সমস্ত কারেন্টটা এই শান্ট রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর এটা হচ্ছে যে লোডের পরিমাণ খুব কম ছিল, সো এখান দিয়ে যে রেজিস্ট্যান্সটা ছিল এর ভিতর দিয়ে কারেন্টের পরিমাণ খুব নাই বলেই চলে। I1 = 0, I2 = ম্যাক্স, I2 = ম্যাক্স। বোঝা গেল ভোল্টেজ সোর্স কী এবং কারেন্ট সোর্স কী এবং প্র্যাকটিক্যাল সোর্সগুলো কেমন হয়, তার ক্যারেক্টারিস্টিক্স কেমন হয়। যদি বোঝা যায় তাহলে আমরা আগে দেখি। এখানে সে একই জিনিস বর্ণনা করা আছে, একটা আইডিয়াল কারেন্ট সোর্সের জিনিসটা গ্রাফিক্যালি কেমন দেখা যায় সেই জিনিসটা এখানে বর্ণনা করা হয়েছে। এখন আসি ডিপেন্ডেন্ট সোর্সের ক্ষেত্রে। ডিপেন্ডেন্ট সোর্স মানে কি? ডিপেন্ডেন্ট সোর্সটা হচ্ছে সার্কিটের কোনো একটা জায়গার প্যারামিটারের উপরে এই সার্কিটের ভোল্টেজ বা কারেন্ট ডিপেন্ড করতেছে, অর্থাৎ এটা যদি ভোল্টেজ সোর্স হয় ডিপেন্ডেন্ট, তাহলে এই ভোল্টেজ সোর্সের মান শুধু এর উপরে নির্ভর করে না, সার্কিটের অন্য কোথাও এই মানটা নির্ভর করতেছে। ওকে, সো এই ধরনের ভোল্টেজ সোর্স দেখানো যাবে ডায়মন্ড শেপ আকারে, আর ইন্ডিপেন্ডেন্টটা ছিল কি আকারে? সার্কেল আকারে। ইন্ডিপেন্ডেন্টটা দেখানো ছিল সার্কেল আকারে, আর ডিপেন্ডেন্টগুলো হচ্ছে ডায়মন্ড শেপ আকারে। যদি ভোল্টেজ সোর্স হয় তাহলে তার ভিতরে একটা প্লাস মাইনাস থাকবে, সেটা হচ্ছে ভোল্টেজ সোর্স। আর যদি কারেন্ট সোর্স হয় সেটাও ডায়মন্ড শেপ আকারে থাকবে, কিন্তু ভিতরে একটা তীর চিহ্ন দেওয়া থাকবে, অর্থাৎ কারেন্টের ডিরেকশন দেওয়া থাকবে, কারেন্টটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে। এখন এই ডিপেন্ডেন্ট সোর্স বলতেছি কারেন্ট সোর্স এবং ভোল্টেজ সোর্স, দুইটা জিনিস, তো দুইটা জিনিস ডিপেন্ডেন্ট সোর্স। এই দুইটা জিনিসকে আমরা চার ভাগে ভাগ করতেছি, অর্থাৎ কারেন্ট সোর্সের জন্য দুইটা, ভোল্টেজ সোর্সের জন্য দুইটা। এখন যখন ভোল্টেজ সোর্সের ভোল্টেজ দিয়ে কন্ট্রোল হবে সেটার নাম বলবো ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স, অর্থাৎ এই ভোল্টেজ সোর্সের ভোল্টেজটা সার্কিটের অন্য ভোল্টেজের উপর নির্ভর করতেছি, এই জন্য এই সোর্সের নাম বলতেছি ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স। অপরটা খেয়াল করেন, এটার নাম দেওয়া হচ্ছে ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্স। এটা ভুল হয়েছে, এটা হচ্ছে কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স, অর্থাৎ এই সার্কিটের ভোল্টেজটা আমি কারেন্ট দিয়ে কন্ট্রোল করবো। তো সার্কিটের কোনো এক জায়গাকার কারেন্টের উপরে এই সার্কিটের
এই ভোল্টেজ সোর্সের মানটা নির্ভর করবে। এটার নাম হচ্ছে কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স, অর্থাৎ কারেন্ট কন্ট্রোল করে এই ভোল্টেজ সোর্সের মানটা আমি নির্ধারণ করতেছি, এর জন্য নাম হচ্ছে কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স। এটা গেল ভোল্টেজ সোর্সের দুটো পার্ট, কারেন্ট সোর্সের এরকম দুটো পার্টস। এখন যেটা কারেন্ট সোর্স আছে, এই কারেন্ট সোর্সে দেখেন এই ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্স, অর্থাৎ এইটা ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্স, এটাকে বলা হচ্ছে ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্স। সার্কিটের কোথাও যদি কোনো একটা ভোল্টেজ থাকে, সেই ভোল্টেজের ডিপেন্ডেন্সি মানে এইখানকার ডিপেন্ডেন্সি যদি ওই ভোল্টেজের উপর নির্ভর থাকে, তাহলে বলবো আমি ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্স। অর্থাৎ সার্কিটের এই কারেন্ট সোর্সের মানটা সার্কিটের অন্য কোথাওকার ভোল্টেজের উপর নির্ভর করতেছে, এই জন্য নাম হচ্ছে ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্স। এটা হচ্ছে কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স, অর্থাৎ এই কারেন্ট সোর্সের মানটা সার্কিটের অন্য কোনো ব্রাঞ্চের কারেন্টের উপর নির্ভর করতেছে, এই জন্য নামটা হচ্ছে কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স। এখন এই যে আমি কারেন্ট সোর্সের কথা বলতেছি, প্র্যাকটিক্যালি কারেন্ট সোর্স বলতে কি আমরা কোথাও দেখতে পাচ্ছি যে কারেন্ট সোর্সের কোনো যদি এক্সাম্পল দিতে চাই, কারেন্ট সোর্সে যদি এক্সাম্পল দিতে হয় তাহলে ইলেকট্রনিক্সের ভিতরে ঢুকতে হবে আমাকে। অর্থাৎ যদি আমি কোনো সার্কিট ইলেকট্রনিক্স দিয়ে ডিজাইন করি, তাহলে সেখানে কারেন্ট সোর্স ডিজাইন করা সম্ভব যে সবসময় একটা ফিক্সড কারেন্ট দিবে। নর্মালি অধিকাংশগুলো সব ভোল্টেজ সোর্স দেখা যায়, যেটা জেনারেটর হতে পারে, যেটা ব্যাটারি হতে পারে, এগুলো ভোল্টেজ সোর্স। কিন্তু যদি আমি কারেন্ট সোর্স ডিজাইন করতে চাই, তাহলে ইলেকট্রনিক্স দিয়ে আমাকে কারেন্ট সোর্স, বিজেটি, মসফেট, এই সমস্ত কিছু দিয়ে আমাকে কারেন্ট সোর্স ডিজাইন করতে হবে। আচ্ছা, মোটামুটি আমরা বেসিক ইলেকট্রিক্যাল সার্কিট অ্যানালাইসিসের জন্য যে বেসিক ধারণাগুলো সার্কিটের এলিমেন্ট বলেন বা ইলেকট্রিক্যাল প্যারামিটারগুলো বলেন, মোটামুটি জেনে ফেলেছি এই 3টা ক্লাসে। আমরা আগামী ক্লাস থেকে সার্কিট অ্যানালাইসিস করা শুরু করব, কিছু রুলস শিখব, যে রুলস দিয়ে আমরা সার্কিটটাকে অ্যানালাইসিস করতে পারবো। তার আগে একটা সার্কিট যখন জানছি সার্কিটটা ওপেন না ক্লোজ তার সম্পর্কে একটু জেনে নিই। সার্কিটটা যদি একটা সোর্স থাকবে, একটা লোড থাকবে, এটা হচ্ছে লোড RL, এটা হচ্ছে VS হচ্ছে সোর্স, এটা একটা সার্কিট, একটা সিম্পল সার্কিট। এখন এই সার্কিটটা ওপেন না ক্লোজ আছে তা বোঝার জন্য আমার কিছু কিছু রিকোয়ারমেন্ট আছে। রিকোয়ারমেন্ট জিনিসটা কী ছিল? সার্কিটে এখানে কি আছে? IL আছে। যদি সার্কিটটা ওপেন হয়, এখানে বলতে যদি সার্কিটটা ওপেন হলে এই ILটা হবে 0, অর্থাৎ লোডের ভিতর দিয়ে তখন কোনো কারেন্ট থাকবে না, অর্থাৎ কোনো লোড লাগানো নেই, তখন আর লাগানো নেই, তখন IL হবে 0। IL যখন 0, তখন ভিটা হচ্ছে VAC হবে, তাই না? IL 0 হলে বুঝতে হবে আর এখানে ইনফিনিটি, অর্থাৎ এখানে এই দুই টার্মিনালের মাঝে রেজিস্ট্যান্স আছে খুব বেশি বড়, একদম ইনফিনিটি। তাহলে R = ইনফিনিটি, IL = যদি 0 হয়, তাহলে সেটাকে বলবো আমরা ওপেন সার্কিট। ওপেন সার্কিট মানেই কোনো কারেন্ট যাবে না, সো Rটা হচ্ছে ইনফিনিটি, আর ভোল্টেজটা তখন সোর্স ভোল্টেজের সমান হবে। এটাকে বলা হচ্ছে R ইনফিনিটি, I = হবে 0। পাওয়ার কিন্তু সেক্ষেত্রে কোনো ডিসিপেট হবে না, সো পাওয়ার = 0 হবে যদি ওপেন সার্কিট থাকে। আর শর্ট সার্কিট হলে কি হবে? শর্ট সার্কিট হলে এই দুই টার্মিনাল কানেক্ট থাকবে, এখানে রেজিস্ট্যান্সটা 0 হয়ে যাবে, R = 0, I হবে ম্যাক্সিমাম, V হবে কি 0। যদি এটা শর্ট হয়ে যায় তাহলে V হবে 0, R হবে 0। এই দুইটা কন্ডিশন যদি ফুলফিল করে তাহলে সেটাকে আমি বলবো হচ্ছে শর্ট সার্কিট। সো শর্ট সার্কিট হলে কারেন্টটা খুব বড় হয়ে যাবে, ভোল্টেজটা 0 হয়ে যাবে। সো ওপেন সার্কিট এবং শর্ট সার্কিট দুই ক্ষেত্রেই কিন্তু পাওয়ার 0 হতে পারে। যদি ভোল্টেজটা 0 হয়, যদি ভোল্টেজটা 0 হয়, কারেন্টটা যত বড়ই হোক না কেন আমার পাওয়ারটা 0 হয়ে যাবে। আর ওপেন সার্কিটের ক্ষেত্রে কী ছিল? কারেন্টটা 0 কিন্তু ভোল্টেজটা হচ্ছে ম্যাক্সিমাম, সো দুই ক্ষেত্রেই হচ্ছে পাওয়ার 0। ওপেন সার্কিট এবং শর্ট সার্কিট দুই ক্ষেত্রেই থাকে পাওয়ার 0, কিন্তু ম্যাক্সিমাম পাওয়ার পেতে গেলে এই দুই পয়েন্টের মাঝামাঝি কোনো পয়েন্টে আমাকে আসতে হবে। সো ওপেন সার্কিট কি, শর্ট সার্কিট কি বোঝা গেল? রেজিস্ট্যান্স ইনফিনিটি মানে বোঝানো হচ্ছে রেজিস্ট্যান্সের মান খুব বড়। ওকে, রেজিস্ট্যান্স ইনফিনিটি মানে রেজিস্ট্যান্সের মান খুব বড়, আর কারেন্ট ইনফিনিটি মানে কারেন্টের মানও খুব বড়, অর্থাৎ যে কোনো পরিমাণ কারেন্ট এর ভিতর দিয়ে গেছে। মোটামুটিভাবে সার্কিট অ্যানালাইসিস করার জন্য যতটুকু বেসিক আমরা দরকার এই 3টা ক্লাসে, সেই সমস্ত বেসিক আমাদের নেওয়া হয়ে গেছে। দয়া করে এই 3টা ক্লাস পার্ট বাই পার্ট দেখবেন, দেখলে পারে
একটা সার্কিটের বেসিক কী এলিমেন্টগুলো আছে সেই জিনিসগুলো সম্পর্কে বেসিক ধারণা হবে, তাহলে অ্যানালাইসিস করতে গিয়ে আপনার সুবিধা হবে। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই, আগামী ক্লাসে আবার দেখা হবে।